টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিউটোপিয়া ইউটিউব চ্যানেল। টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবার আরেকবার স্বাগত জানাই। আমি অনিব্রত স্যার, তোমাদের ইংলিশ টিচার। আমি এসে গেছি আবার উইথ দ্য এক্সপ্লেনেশন অফ আ কমপ্লিটলি নিউ চ্যাপ্টার। তো তোমাদের ইংলিশের ব্লিস বইয়ে প্রথম চ্যাপ্টার ছিল টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। আশা করি সেই চ্যাপ্টারটা তোমাদের অলরেডি হয়ে গেছে। Second chapter. Today we are starting with the discussion of the second chapter, that is all about a dog. We are starting with the discussion of this chapter. এই প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে বলা দরকার যে তোমরা এই চ্যাপ্টারটা অলরেডি হয়তো বাড়িতে পড়ে ফেলেছো বা স্কুলে হয়তো এই চ্যাপ্টারটা তোমরা পড়েছো। যদি এই চ্যাপ্টারটা পড়ে থাকো তবেই কিন্তু তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখবে, এবং ভিডিওটা দেখলে তোমাদের সব ধরনের ডাউট এই চ্যাপ্টারটা সংক্রান্ত ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই ভিডিওতে আমরা যত ধরনের বইয়ের অ্যাক্টিভিটি রয়েছে, এমসিকিউ, এসএকিউ, গ্রামার, রাইটিং, ট্রু ফলস যা যা রয়েছে সমস্ত কিছু ভালোভাবে উইথ প্রপার অ্যানালিসিস এখানে আমরা ডিসকাস করেছি। এবং বারবার বলছি, চ্যাপ্টারটা ভালো করে পড়ে তবেই কিন্তু তোমরা এই ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখলে তোমাদের কোনো বাইরের কোনো সহায়তা, কোনো রকম সহায়িকা, কোনো কিছুর প্রয়োজন লাগবে না। তো মন দিয়ে টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে ভালো করে সমস্ত চ্যাপ্টারের সুন্দর সুন্দর কনসেপ্টস ক্লিয়ারের ভিডিও তোমরা দেখতে থাকো। প্রতিদিন আমরা হাজির হচ্ছি উইথ দ্য এক্সপ্লেনেশন of new chapters of all the topics. ওকে, চলো চলে যাওয়া যাক এটাতে। আর যদি তার সাথে সাথে একটা জিনিস মনে রাখা দরকার, যদি তোমাদের কোনো রকম চ্যাপ্টার সংক্রান্ত ডাউট থাকে, যদি চ্যাপ্টারটা ভালোভাবে পড়া না থাকে, তবে তোমরা টিউটোপিয়া যে লার্নিং অ্যাপ আছে সেটা গুগলের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারো। যদি তোমরা আমাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে চাও, সেখানে তোমরা টিউটোপিয়ার লাইভ ক্লাসেসের ভিডিও থাকে, সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। চ্যাপ্টার ভালো করে, আবার বলছি, তৃতীয়বার বলে দিচ্ছি কেননা খুব ইম্পর্টেন্ট, কোনো জিনিস ভালো করে না বুঝে তার প্রশ্ন উত্তর শুরু করা উচিত না। সো কনসেপ্টস মাস্ট বি ক্লিয়ার, এবং কনসেপ্ট ক্লিয়ারের জন্যে আমাদের প্রশ্ন উত্তরের এই আসর তোমাদের দেখাটা অত্যন্ত প্রয়োজন। তো আমরা শুরু করব, উই উইল স্টার্ট উইথ the explanation of the MCQ question answers, multiple choice questions. তোমাদের সিলেবাসে মাল্টিপল চয়েস একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে, কেন এটা খুবই স্কোরিং একটা জায়গা। মোটামুটি তোমাদের ধরে রাখো অন্যান্য সাবজেক্টে সাধারণত 30 to 40% MCQ কোয়েশ্চেন্স আসে বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আসে অবজেক্টিভ টাইপের যেটাতে। তো ইংরেজির ক্ষেত্রেও লিটারেচার, স্পেশালি তোমাদের যে সিন এবং আনসিন পোর্শন, সেখানে কিন্তু এমসিকিউ থাকে। তো আজকে আমরা অল অ্যাবাউট আ ডগের এমসিকিউ কোয়েশ্চেন্স দিয়ে স্টার্ট করব। সো টেক আ লুক অ্যাট দিস অ্যাক্টিভিটি কোয়েশ্চেন অ্যান্ড আনসার, লেসন নাম্বার 2, অল অ্যাবাউট আ ডগ। চলো দেখে নাও যাক। অ্যাক্টিভিটি 1, ভালো করে প্রশ্নটা পড়ে নাও। এমসিকিউ আমি বলেই দিয়েছি, তাও টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অপশন, অল্টারনেটিভ মিনস অপশনস দেওয়া আছে, সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে তোমাদেরকে খাতায় লিখতে হবে। চলো, দ্য ফার্স্ট কোয়েশ্চন, দ্য ইয়াঙ্গার উমেন ক্যারিড, এখানে উমেন হবে। টেক আ লুক অ্যাট দিস। The younger woman carried little, তার সাথে কি ছিল? What was she carrying in her hand? Spaniel জাতের কুকুর। B, bulldog জাতের কুকুর। Number C, Pekingese. Pekingese is basically a type of Chinese dog, এক ধরনের Chinese dog। তো উনি কি চাইনিজ ডগ ক্যারি করছিলেন হাতে?
নাকি নাম্বার ডি স্পিটস জাতের কুকুর? কোন ধরনের কুকুর ছিল? অবশ্যই চ্যাপ্টার অনুযায়ী যদি আমরা চ্যাপ্টার পড়ি তাহলে দেখব যে শি ওয়াজ ক্যারিং আ পিকেনিজ ডগ উইথ হারসেলফ, তার সঙ্গে একটি পিকেনিজ ডগ ছিল, অ্যান্ড দ্য ডগ ওয়াজ বিডি আইড, স্মল আইড, ছোট ছোট, কুকুরটির ছোট ছোট চোখ ছিল। সো দ্য কারেক্ট আনসার ফর দিস শুড বি নাম্বার সি। সো ইউ উইল মার্ক number C like this. This is the correct answer for this. The younger woman was carrying a little Pekingese dog with herself. So number C is the correct answer. Let's take a look at the question number 2. Number 2. The younger woman was suffering from number A, stomach pain. পেটে ব্যথা হচ্ছিল তার। Number B, back pain. তার কি এরকম ভাবে ব্যাকে কোনো পেইন হচ্ছিল কোনো জায়গায়? নাম্বার সি, ফিভার, তার কি জ্বর হয়েছিল? নাম্বার ডি, কাফ। গল্প অনুযায়ী আমরা যদি গল্পটা ভালো করে পড়ি তো জানবো যে দ্য সিজন উইচ হ্যাজ বিন মেনশনড ইন দিস স্টোরি ইজ উইন্টার। তখন শীতকাল ছিল অ্যান্ড কোল্ড উইন্ড ওয়াজ ব্লোয়িং এভরিওয়্যার, অ্যান্ড দ্য উমেন, দ্য ইয়াঙ্গার উমেন, শি ওয়াজ অলরেডি সাফারিং ফ্রম কাফ অ্যান্ড কোল্ড, তার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। তো the correct answer should be neither A, B, C. The answer should be number D. Number D should be the correct answer for this. She was suffering from cough. Okay, this is the correct answer. Let's have a look at number 3. Sure. The ball was, it's not ball actually, it should be bell actually. The bell was pulled by the number A, conductor, number B, driver, number C, younger woman, number D, older woman. Definitely, according to the story, আর যে কোনো সাধারণ বুদ্ধি আমাদের কি বলে, যে কোনো বাসে বেলটা সাধারণত কে বাজায়? সাধারণত এটা কন্ডাক্টরদের কাজ। বাস থেকে নামতে গেলেও আমরা দেখি যে বেলটা বাজায় বা গাড়ি থামানোর জন্য গাড়িতে ধাক্কা দেয়, কে করে এই কাজটা? সাধারণত কন্ডাক্টররাই করে থাকে, এবং এই গল্পে তো তার ব্যতিক্রম নেই। ইটস নট অ্যান এক্সেপশন ইন দিস স্টোরি। সো হু ওয়াজ পুলিং দ্য বেল? ইট ওয়াজ পুলড বাই দ্য কন্ডাক্টর। সো নাম্বার এ শুড বি দ্য কারেক্ট আনসার। নাও উই আর গোয়িং টু কোয়েশ্চেন নাম্বার 4. তোমরা খাতায় কিন্তু এটা নোট ডাউন করতে থাকো। অবশ্যই বারবার বলছি, যখন আমি জিনিসগুলো ব্যাখ্যা করছি খাতায় কিন্তু জিনিসটা লিখতে থাকো, আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু রিমেম্বার। Number 4. The number of policemen to whom the women expressed her anger was. কতজন পুলিশের কাছে গিয়ে ভদ্রমহিলা তার রাগ দেখিয়েছিলেন? কোন ভদ্রমহিলা কার রাগ দেখিয়েছিলেন? ব্যাপারটা হচ্ছে গিয়ে যে they were carrying a Pekingese dog, a small dog with themselves, এবং বাসের যিনি কন্ডাক্টর ছিলেন তিনি বলেছিলেন কি যে আপনি কুকুরটিকে নিয়ে বাসের ছাদে চলে যান। ডাবল ডেকার টাইপের বাস ছিল, তো বলা হলো যে বাসের ছাদে ও দোতলায় উঠে যান, যেটা, এবং সাধারণত এই ধরনের ডাবল ডেকার ছাদে কি হয় বা এই ধরনের ছাদে কি হয় যে ওদের এগুলো সাধারণত ওপেন থাকে, জিনিসটা ওপেন থাকে এবং কোনো উপরে কোনো কভার দেওয়া থাকে না, তাই বাইরের হাওয়াটা পুরো সরাসরি গিয়ে যারা উপরে বসছে তাদের গায়ে লাগে। এবং গল্পের শুরুতে প্রথমেই বলা হয়েছে ইট ওয়াজ দ্য সিজন অফ উইন্টার, তাই তার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো বিভিন্ন কারণে বারবার করে তাকে বিরক্ত করা হচ্ছিল। কন্ডাক্টরটা রেডি ছিল না, হি ওয়াজ নট রেডি টু ক্যারি দ্য ডগ, এবং হি ওয়াজ বিকামিং ভেরি অ্যাংরি। বারবার করে মহিলাটাকে বলছিল আপনি কুকুর নিয়ে নেমে যান, এবং বিভিন্ন কারণে তাকে গাড়ি থেকে নামিয়ে দিতে বাধ্য করছিল। তো সেক্ষেত্রে দে ওয়ার বিকামিং ভেরি অ্যাংরি। তো গাড়িটা যখন প্রথম থামলো, তাছাড়াও গাড়িটার পরের দিকে ইঞ্জিন ট্রাবলও হয়েছিল, গাড়িটা যখন প্রথম থামলো তখন ভদ্রমহিলা 3 জন পুলিশম্যানকে গিয়ে অ্যাক্সেস করেছিলেন। পুলিশের কাছে গিয়ে তিনি কমপ্লেন করেছিলেন যে এরকম সমস্যা হচ্ছে, তারা রাস্তাতেই ছিল 3 জন পুলিশম্যান। তো দ্য কারেক্ট আনসার ফর দিস শুড বি নাম্বার 3, এ। নাম্বার 3, দ্য নাম্বার অফ পুলিশম্যান, কজন পুলিশকে তিনি গিয়ে তার রাগ দেখিয়েছিলেন বা তার রাগের কথা, তার অভিযোগ ব্যক্ত করেছিলেন। এখানে এক্সপ্রেসিং দ্য অ্যাঙ্গার মিনস অভিযোগ ব্যক্ত করা, শুধু রাগ দেখানো নয়।
কন্ডাক্টরের প্রতি তার যে রাগটা ছিল, যে অভিযোগটা ছিল, সেটা পুলিশের কাছে গিয়ে তিনি ব্যক্ত করলেন। তো নাম্বার 3 পুলিশ সেখানে ছিল। লেটস কাম টু নাম্বার 5। দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য বাসটার যে সমস্যা হঠাৎ করে দেখা দিয়েছিল, বাসটার মধ্যে একটা যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল, সেটা কিসে, বাসের কোন অংশের সঙ্গে? টায়ার, নাম্বার এ না টায়ার, নাম্বার বি ইঞ্জিন, নাম্বার সি ব্রেক, নাকি নাম্বার ডি হর্ন? কোন জায়গাটায় সমস্যা দেখা দিয়েছিল? আমি একটু আগেই বলেছি যে বাসটির ইঞ্জিন খারাপ হয়ে গেছিল পরের দিকে। সো দ্য কারেক্ট আনসার ফর দিস শুড বি নাম্বার বি, ইঞ্জিন। দিস ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো দেখলে তোমরা কি সুন্দরভাবে জিনিসটা না এমসিকিউগুলো আমি ব্যাখ্যা করলাম। এবারে তোমরা একটা জিনিস বলো তো, যে তোমরা কটা আনসার, এই 5টার মধ্যে কটা আনসার তোমরা ঠিক লিখলে বলো তো? একটা জিনিস খেয়াল করো, যদি এখানে তোমাদের কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে তোমাদের কিন্তু প্রিপারেশন ঠিক করে হচ্ছে না, বা চ্যাপ্টারটা তোমাদের ভালো করে পড়া নেই। তো সেক্ষেত্রে চ্যাপ্টার ভালো করে পড়তে গেলে বা সব কিছু করতে গেলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে স্টাডি ফ্লো। স্টাডি ফ্লো যদি তোমাদের ঠিকঠাকভাবে থাকে তাহলে পড়াশোনাও তোমাদের ঠিকঠাকভাবে হবে, ব্যাখ্যা হবে। চলো দেখা যাক আমাদের এই স্টাডি ফ্লোটা কি জিনিস। ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়ার লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর।
তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন? আর এই সব কিছু নিয়েই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। তো দেখে নিলে তো স্টাডি ফ্লোটা এক্স্যাক্টলি কি জিনিস। চলো চলে যাওয়া যাক এবারে আমাদের পরবর্তী প্রশ্নে। এবারে আমাদের শুরু হবে অন্য ধরনের প্রশ্ন। এমসিকিউ ছেড়েও আমাদের সিলেবাসে এসএ কিউ, তোমাদের সাধারণত এসএ কিউ তো 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন আসে। তো সেই ধরনের প্রশ্নগুলো এখানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে। দেখো, প্রথম কোয়েশ্চেন অ্যাক্টিভিটি নাম্বার 2 তে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, 15 শব্দের মধ্যে তোমাদের উত্তর দিতে হবে। এবং জায়গাটাও তোমাদের যেহেতু বুকলেট দেওয়া হয়, বুকলেট জিনিসটা কি, খাতা এবং প্রশ্ন একই জায়গায়, মানে তোমাদের যে খাতাটা দেওয়া হয় লেখার জন্য সেখানেই তোমাদের প্রশ্ন ছাপানো থাকে এবং প্রশ্নের নিচে উত্তর লেখার জন্য নির্দিষ্ট স্পেস দেওয়া থাকে। ওই স্পেসকে তোমরা ক্রস করতে পারবে না। স্পেস দেওয়া থাকে এই কারণেই যাতে তোমরা ওয়ার্ড লিমিটটা ক্রস না করো। নির্দিষ্ট ওয়ার্ড লিমিটের মধ্যে যাতে সঠিক আনসারটা উইথ প্রপার কি ওয়ার্ডস অ্যান্ড কি সেন্টেন্সেস লিখতে পারো। তো এটা কিন্তু মাথায় খুব ভালোভাবে রেখো। কাউন্সিল থেকে বা বোর্ড থেকে কিন্তু এটা মানে অনেক ভাবনা চিন্তা করেই করা হয়েছে। তোমরা কিন্তু অতিরিক্ত লিখতে যাবে না, যেটুকু প্রয়োজন, যেটা কি ওয়ার্ডস, যেটা কি সেন্টেন্সেস, যেটা ঠিকঠাক পয়েন্টস, সেগুলোই লিখবে। বেশি লিখলে যে তোমরা প্রচুর নাম্বার পাবে, বেশি নাম্বার পাবে, এটা কিন্তু কখনোই মানে ভেবো না। ইংরেজি, এটা কিন্তু অন্যান্য সাবজেক্টের মতন নয়, ঠিক আছে? চলে যাই আমাদের প্রথম প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 1, হাউ মেনি পিপল got into the bus with the young woman? How many people got into the bus with the young woman? এই কম বয়সী মহিলার সঙ্গে মোটামুটি কারা কারা এই বাসে উঠলো? 2 people, দুজন উঠলো তার সঙ্গে। 2 people, comma, a man, একটি পুরুষ, and another woman, এবং আরেকটি মহিলা, got into the bus with a young woman. ওই কম বয়সী মহিলার সঙ্গে, ওই যুবতীর সঙ্গে একজন পুরুষ এবং আরেকজন নারী বাসে উঠলেন। Who was carrying a little Pekingese dog? এবং তার হাতে কি ছিল? তার হাতে একটা ছোট্ট পিকিনিজ ডগ ছিল। আমি আবার মেনশন করে দিচ্ছি, দ্য ডগ ওয়াজ basically beady-eyed. It had small eyes and it was a Pekingese dog. It's a type of Chinese dog actually. And it's a very small breed, ছোটো সাইজের। আমাদের তোমরা যারা কুকুর নিয়ে চর্চা করো বা যারা কুকুর ভালোবাসো বা ব্রিড ডগ যারা ভালোবাসো, তারা জানবে যে এই ধরনের ছোট সাইজের অনেক কুকুর হয় যেগুলোকে আমরা ল্যাব ডগ বা টয় ডগ বলে থাকি। এর মধ্যে পোমেরিয়ান আছে, এর মধ্যে মল্টিজ আছে, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন রকমের ডগ রয়েছে যেগুলো খুব ছোট সাইজের, হ্যাঁ, এবং খুব সহজে সাথে করে ক্যারি করা যায়। চিহুয়াহুয়া আছে একটা কুকুর, বিগল আছে। চলো নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়াঙ্গার উমেন? কম বয়সী মহিলাটির প্রতি ওই কন্ডাক্টরের কি আদেশ ছিল? কন্ডাক্টরটি কিন্তু প্রথম থেকেই এই গল্পে আমরা দেখছি যে গল্পটার প্রথম থেকেই দেখছি যে কন্ডাক্টরটা মানে এমন একটা আচরণ করছে যেন মানে তার মধ্যে একটা প্রচণ্ড প্রতিহিংসা বোধ কাজ করছে, যে আমি দরজায় দাঁড়িয়ে ঠান্ডা হাওয়ায় কাঁপছি, সেখানে অন্যান্য প্যাসেঞ্জাররা বাসে উঠে তারা মোটামুটি কমফোর্টেবল ওয়েতে বসে আছে, ঠিক আছে? তো তাদের গায়ে কোনো ঠান্ডা হাওয়া সেরকমভাবে লাগছে না। ওর মধ্যে কীরকম একটা প্রতিহিংসা বোধ কাজ করছে। আমার এই গল্পটা পড়তে গিয়ে মনে হচ্ছে যে কন্ডাক্টরটার চরিত্রটা সত্যিই খুবই অদ্ভুত, ঠিক আছে? এবং তার সঙ্গে একটা জিনিস খেয়াল করতে হবে যে কন্ডাক্টরটা নিজেকে কিভাবে প্রজেক্ট করছে। সে নিজেকে এমনভাবে দেখাচ্ছে যেন সমস্ত আইনের দ্বাররক্ষক বা রক্ষাকর্তা হিসেবে সরকার যেন তাকে নিযুক্ত করেছে, অ্যাজ ইফ গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড হিম টু অ্যাবাইড বাই অল দ্য লজ অ্যান্ড অর্ডার্স অফ দ্য কান্ট্রি। একটা জিনিস মাথায় রেখো, এই গল্পটা আমি প্রশ্নটা যাওয়ার আগে বলে দিচ্ছি, গল্পটার একটা মূল বক্তব্য বা মেসেজ হলো যে আমাদের ডেফিনেটলি যে কোনো দেশে থাকতে গেলে, যে কোনো সভ্য সমাজে থাকতে গেলে, ইন অর্ডার টু লিভ
in a civilized society, we have to abide by certain laws. কিছু আইন মেনে আমাদেরকে অবশ্যই থাকতে হবে. We have to abide by the administration, the entire legal system of the country. We cannot violate, we cannot transgress any law. We should not break the laws of a particular country. Kintu, for the sake of humanity, on the humanitarian ground, যদি আমাদের কোনো জায়গায় ফ্লেক্সিবল হতে হয়, যদি কোনো জায়গায় আইন যেমন রয়েছে, আইনের মারপ্যাচও রয়েছে কথায় বলে, তো আইন তোমরা মানবে, কিন্তু মানবতার খাতিরে কয়েকটা জায়গাতে আমাদেরকে কিন্তু শিথিলতা বা নমনীয়তা দেখানো প্রয়োজন. এখানে কন্ডাক্টরটা এত শীতের রাতে শুধুমাত্র কুকুর, সাথে একটা ছোট কুকুর ছিল বলে ভদ্রমহিলাকে বাধ্য করলো বাসের ছাদে উঠে যেতে, এবং ঠান্ডা কনকনে হাওয়ায়, যেখানে ভদ্রমহিলা খক করে কাশছিলেন, তার ঠান্ডা লেগেছিল, তাকে বাধ্য করলো বাসের ছাদে ঠান্ডা হাওয়ায় চলে যেতে. মানে এটা এক ধরনের অমানবিক আচরণ. দিস ইজ অ্যাবসলিউটলি ইনহিউম্যান অ্যাটিটিউড, ইনহিউম্যান ট্রিটমেন্ট. সো কন্ডাক্টরটার ক্যারেক্টারটা আমার কোনো জায়গা থেকেই ভালো লাগে না. তো প্রশ্নটা হলো, হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়াঙ্গার ওম্যান? কি অর্ডার দিয়েছিল? দ্য কন্ডাক্টর অর্ডার দ্য ইয়াঙ্গার ওম্যান টু টেক দ্য ডগ আউট অফ দ্য বাস. তিনি কম বয়সী মহিলাটা কি বললেন? মহিলাকে বললেন যে এই কুকুরকে তুমি বাসের বাইরে বের করে নাও, প্লিজ টেক হার আউট অফ দ্য বাস. বাসের থেকে নামিয়ে দিতে চাইলেন সোজাসুজি. নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন. Question number 3. Why did the conductor stand triumphant? Triumphant means victorious. Please write the meaning of this. তোমরা যদি শব্দটার অর্থ না জানো, victorious. Victorious মানে হচ্ছে যে জয়ী হয়েছে. কেন কন্ডাক্টরটা এমন ভাবে দাঁড়িয়ে রইল সবকিছু শেষে গিয়ে, সমস্ত সর্বনাশ করে দিয়ে, সমস্ত নিষ্ঠুর আচরণ করে, অমানবিক আচরণ করার পরেও সে এমনভাবে দাঁড়িয়ে রইল যেন সে জয় লাভ করেছে, কোনো যুদ্ধ জয় করেছে. ভিক্টোরিয়াস মানে হচ্ছে জয়লাভ করা, জয়ী যাকে বলে, জয়ী ব্যক্তি, জয়ী ব্যক্তির মতন একটা আচরণ নিয়ে তিনি এরকমভাবে দাঁড়িয়ে রইলেন. সো দ্য আনসার, দ্য কন্ডাক্টর স্টুড ট্রায়াম্ফেন্ট বিকজ হি হ্যাড দ্য ল অন হিজ সাইড. কেন সে জয়ী ব্যক্তির মতন দাঁড়িয়ে রইল? কেননা তিনি জানতেন যে যা কিছু হয়ে যাক না কেন, দেশের আইনের পক্ষেই তিনি কথা বলেছেন এবং আইন তার সাথেই রয়েছে. তিনি এমন কোনো কাজ করেননি যা আইন বিরুদ্ধ. তাই আইন যেহেতু তার সাথে রয়েছে, দেশের প্রশাসন তার সাথে রয়েছে, তাই তিনি জয়ীর মতন একটা আচরণ করছিলেন. যতই অমানবিক তিনি হোক না কেন, আইন কিন্তু তিনি ভাঙেননি. সেটা যেহেতু সেই জায়গা থেকে তার একটা সান্ত্বনা ছিল, তাই তিনি ওরকম একটা আচরণ নিয়ে, ওরকম একটা হামবড়া হাবভাব নিয়ে দাঁড়িয়ে রইলেন. নাম্বার 4, we are coming to question number 4. What is that which cannot be broken without danger to life and limb? সেই জিনিসটা কি যা জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের কে ঝুঁকি না নিয়ে, উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ, অঙ্গ প্রত্যঙ্গকে বিপদে না ফেলে বা জীবনকে বিপদে না ফেলে কোন জিনিসকে ভাঙা যায় না, সেই জিনিসটা কি? হোয়াট ইজ দ্যাট? দ্য রুল অফ দ্য রোড ক্যান নট বি ব্রোকেন. আনসার, দ্য রুল অফ দ্য রোড ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ. যদি মানে আমাদের রাস্তায় চলার যত নিয়ম আছে, দ্য রুল অফ দ্য রোড, রাস্তায় চলার যত নিয়মকানুন আছে, সেটা কোনোভাবেই আমরা ভাঙতে পারবো না. আর যদি ভাঙি তাহলে কিন্তু আমাদের জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের প্রতি একটা ঝুঁকি নেওয়া হয়ে যাবে. যেমন ধরো, আমি একটা উদাহরণ দিচ্ছি. ধরো রাস্তাতে আমাদের ট্রাফিক সিগন্যাল ইউজ করা হয়, গ্রিন এবং রেড. তো ট্রাফিক সিগন্যালের রুল মেনেই কিন্তু সবাই গাড়ি চালায় এবং রাস্তা পারাপার করে. সেই ট্রাফিক সিগন্যালের রুল না মেনে যদি আমরা একদম অফিস টাইমে বা যে কোনো সময় ধরো যদি রাস্তা পারাপার করি বা গাড়ি চালাই, তাহলে অবশ্যই আমাদের বিপদ হবে, আমাদের কোনো বড় অ্যাক্সিডেন্ট হতে পারে. তো সেই কারণেই রাস্তা পারাপারের কিছু নিয়ম সরকার আমাদের বেঁধে দিয়েছে, সেটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে. নাম্বার 5,
নাম্বার 5 আর নেই অ্যাকচুয়ালি। অ্যাক্টিভিটি নাম্বার 3-তে আমরা চলে যাই। এটা একটু বড় প্রশ্নে আমরা চলে যাচ্ছি, মানে ইটস লাইক নাম্বার কোয়েশ্চেন অফ 2 মার্কস। এর আগের যে প্রশ্নগুলো আমরা করলাম সেগুলো মোটামুটি ধরে রাখতে পারো 1 নম্বরের প্রশ্ন। এবারে এর বাইরে তোমাদের সিলেবাসে আসি হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নে আমি তোমাদেরকে বলেছিলাম যে সাধারণত 2 থেকে 3টে সেন্টেন্স লিখতে হয়। ইউ হ্যাভ টু রাইট ম্যাক্সিমাম 2 to 3 সেন্টেন্সেস ইনক্লুডিং 2 to 3 পয়েন্টস। তো সেই জায়গাটা মাথায় রেখে কিন্তু আনসারগুলো দেওয়ার চেষ্টা করো। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, 25 শব্দের মধ্যে। খুব বেশি হলে 25 শব্দের মধ্যে তোমাকে উত্তরটা দিতে হবে। Number 1, when did the author feel that trouble was coming up? কোন সময়ে দাঁড়িয়ে লেখক এটা বোধ করলেন যে বিপদ তার সামনে এসে উপস্থিত, বিপদ শুরু হতে চলেছে, বা কোনো একটা সমস্যা, বিপদ না বলে এখানে সমস্যা বলাটা প্রয়োজন, কোনো একটা সমস্যা সৃষ্টি হতে পারে, কোন সময় তার এটা মনে হলো? Answer. The author felt that trouble was coming when the conductor's eyes rested on the dog. ঠিক যেই মুহূর্তে কন্ডাক্টরের চোখটা পড়লো কুকুরটির ওপরে, সেই পিকেনিস ডগটার ওপরে, সেই মুহূর্তে কন্ডাক্টরটির এক্সপ্রেশন দেখে কিন্তু লেখক বুঝলেন যে একটা সমস্যা আসতে চলেছে। কন্ডাক্টরটা দৃষ্টি বলে দিচ্ছিল যে তিনি একটা সমস্যা তৈরি করতে পারেন এই কুকুরটিকে কেন্দ্র করে, এবং তাই হলো। দেখো মোটামুটি 25 ওয়ার্ডসের মধ্যেই আনসারটা দেওয়া আছে, ঠিক আছে? সো উই আর গোয়িং টু দ্য, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 2-তে চলে যাই। এই প্রসঙ্গে একটা মানে নাম্বার 2-তে যাওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের সুবিধার্থে এই ভিডিওর শেষে যে টাইমলাইন দেওয়া আছে সেখানে কিন্তু সব ধরনের প্রশ্নাবলী, সব এই চ্যাপ্টার সংক্রান্ত বা যে কোনো চ্যাপ্টার সংক্রান্ত প্রশ্নাবলীকে সুন্দরভাবে পর্ব ভাগ করে সাজানো আছে। তো তোমরা কিন্তু সেই ইন্ডেক্সটা ফলো করবে। ইন্ডেক্সটা ফলো করলে তোমরা এসএকিউ, এমসিকিউ, গ্রামার, রাইটিং কিভাবে আমরা জিনিসটাকে সাজিয়েছি সেই সম্পর্কে একটা সুন্দর কনসেপ্ট, একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবে। তাই জন্য বলছি যে ভিডিওটা একটু মন দিয়ে দেখো। নাম্বার 2, মেনশন 2 ডিমান্ডস। ডিমান্ডস মিন্স দাবি। মেনশন 2 ডিমান্ডস মেড বাই প্যাসেঞ্জার্স when the bus stopped. যখন বাস থামলো তখন প্যাসেঞ্জাররা কি দাবি করলেন। অবশ্যই গল্পে আমরা পড়েছি যে কোনো জায়গাতেই এটা হয় যে বাস যদি তার গন্তব্যে পৌঁছানোর আগে যদি ব্রেকডাউন করে, যদি কোনো সমস্যা দেখা দেয়, তো প্যাসেঞ্জাররা সাধারণত কি করে, তারা টাকা দাবি করে যে টিকিটের টাকা ফেরত দাও। তো এটা কিন্তু হলোই, এটা যে কোনো জায়গাতেই স্বাভাবিক সেটাই হবে। তো তারা চলো দেখে নেওয়া যাক আনসারটা, দেখে নিই এখানে কি হবে উত্তর। when the bus stopped the passengers made 2 demands. তারা দেখো এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন, তাই তোমাদের 2টো পয়েন্ট আমি দিতে বলেছি। তো 2টো ডিমান্ড কি? some wanted their fares back, কেউ তাদের টিকিটের টাকা ফেরত চাইছিল। ফেয়ার্স বলতে টিকিটের টাকা, যেটা ভাড়া, বাস ভাড়া। and some suggested calling the police, and কেউ বললো পুলিশ ডাকো। পুলিশ ডেকে এই ড্রাইভার, মানে পুলিশ ডাকলে কি হবে, পুলিশ ডাকলে এই ড্রাইভার এবং কন্ডাক্টরকে একটা কঠোর সাজা দেওয়া যাবে, প্রশাসনের হাতে তাদেরকে তুলে দিলে এরকমভাবে তারা প্যাসেঞ্জারদের যে হ্যারাস করছে সেইগুলোর একটা সুরাহা হবে। নাম্বার 3, how are rules of guidance to be observed? আচ্ছা, প্রশ্নটা বলছে কি, how are rules of guidance to be observed? গাইডেন্স বলতে আমাদের যে গাইড দেওয়া হয়, যে সহায়তা দেওয়া হয়, তো সেই ধরনের গাইডেন্স সংক্রান্ত যে রুলগুলো রয়েছে সেগুলো কিভাবে আমরা পালন করতে পারি। The rules of guidance, answer, the rules of guidance are meant to be observed in the true spirit. কি আনসার বলছে যে the rules of guidance are meant to be observed in the true spirit.
not by harming the comfort of the passengers. গাইডেন্সের যে রুল আছে বাসে চলার বা যে কোনো ট্রান্সপোর্টে ট্রাভেল করার যে রুল আছে সেটা একদম ঠিকঠাকভাবে সঠিকভাবে পালন করাটা প্রয়োজন, কিন্তু অবশ্যই যাত্রী যারা প্যাসেঞ্জার তাদের আরাম এবং তাদের নিরাপত্তাকে বিঘ্নিত করে কিন্তু কিছু করা যাবে না, কোনোভাবে তাদের কোনো ক্ষতি করা যাবে না। তাদের কেননা যে কোনো ট্রান্সপোর্টেরই লক্ষ্য কি থাকে, যাত্রীদের প্রতি নিরাপত্তা এবং কমফোর্ট আরাম সুনিশ্চিত করা। সেটা তারা যদি সুনিশ্চিত না করতে পারে তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই রুল মানবেন, কিন্তু যাত্রী নিরাপত্তা এবং যাত্রীদের আরাম বিঘ্নিত না করে রুল মানতে হবে। ঠিক আছে, প্রয়োজন পড়লে রুলকে একটু হয়তো ভাঙতেও হতে পারে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, চলো দেখে নি। আচ্ছা, আমাদের রয়েছে এবারে মোটামুটি এমসিকিউ আর 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন আমাদের এখানে আলোচনা করা হলো। এর বাইরে আমাদের যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে গ্রামার ইন ইউজ। রিড দ্য ফলোয়িং সেটস অফ সেন্টেন্সেস। চলো একটু পড়ে নেওয়া যাক। সেট নাম্বার 1, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল। তুমি রুলটি রেখেছো, বজায় রেখেছো, নিয়মটি বজায় রেখেছো। দ্য কন্ডাক্টর হ্যাড পুল দ্য বেল। কন্ডাক্টর বেলটি বাজালো, বেলটি বাজিয়েছিল। দ্য লেডি উইল ক্যারি আ ডগ। মহিলাটি একটি কুকুর তার সাথে ক্যারি করবেন। দ্য কন্ডাক্টর উইল হ্যাভ রিটার্ন দ্য ফেয়ার। কন্ডাক্টরটি তার ভাড়া ফেরত দিয়ে থাকবে। বিভিন্ন ধরনের টেন্স ব্যবহার করা হচ্ছে, খেয়াল করেছো? এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? খেয়াল করেছো এটা? আমি জাস্ট পড়াতে এটা খেয়াল করলাম। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এমন কাজ যেটা সদ্য সমাপ্ত হয়েছে, যেটার ফল এখনো বর্তমান। এটা হচ্ছে আবার পাস্ট পারফেক্ট টেন্স। আমি এটা পাশে পাশে লিখছি, আমার পড়তে যেটা মনে হচ্ছে সেটা আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, আর এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। সেট নাম্বার 2, চলো দেখে নি। সেট নাম্বার 2 তে বলছে দ্য রুল হ্যাজ বিন কেপ্ট বাই ইউ। ওই সেন্টেন্সগুলোই কিন্তু অন্যভাবে লেখা হয়েছে। আগের সেন্টেন্সগুলো ছিল হচ্ছে, দেখে নাও আরেকবার, অ্যাক্টিভ ভয়েসে, এবং এটা যেটা লিখছে সেই রুলগুলোই, সেই বাক্যগুলোকেই কিন্তু প্যাসিভ ভয়েসে লিখছে। আচ্ছা, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, এগুলো প্রত্যেকটি। দ্য রুল হ্যাজ বিন, সেন্টেন্সটার টেন্সটা কিন্তু এখানে অক্ষুণ্ণ রাখা হয়েছে, টেন্স চেঞ্জ করা হয়নি, কিন্তু জিনিসের জায়গাগুলো বদলে গেছে। সাবজেক্টের জায়গায় অবজেক্ট এসছে, অবজেক্টের জায়গায় সাবজেক্ট এসেছে, এবং বাই একটি প্রিপোজিশন অ্যাড হয়েছে। এগুলো কিন্তু সবই প্যাসিভ ভয়েসের এক্সাম্পল, এটা প্রত্যেকটাই। The bell had been pulled by the conductor. Number C, a dog will be carried by the lady. Number D, the fare will have been returned by the conductor. প্রত্যেকটি প্যাসিভ ভয়েস, আগেরগুলি ছিল হচ্ছে প্রত্যেকটি অ্যাক্টিভ ভয়েস। এগুলো প্রত্যেকটি অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্যতে দেওয়া ছিল, where the subject is directly doing the work. ওকে, সাবজেক্ট বা কর্তা যেখানে কাজটি করছে, অ্যাক্টিভলি কাজটি করছে, নট ডাইরেক্টলি, অ্যাক্টিভলি। আর এখানে হচ্ছে কর্তা হচ্ছে প্যাসিভলি কাজটা করা হচ্ছে। ইন দ্য ফার্স্ট সেট অফ সেন্টেন্সেস, একটা লেখা আছে, বই থেকেই এটা তোলা, তোমরা বই থেকেও দেখতে পারো, আমার এখানে স্লাইডে করা আছে, এখান থেকেই পড়ছি। ইন দ্য ফার্স্ট সেট অফ সেন্টেন্সেস, কমা, the form of the verb shows that the person denoted by the subject does something. প্রথম সেট অফ সেন্টেন্সেস গুলোতে আমরা দেখছি ভার্ব গুলোতে যে in the form of the verb shows that the person denoted by the subject does something, যে যিনি সাবজেক্ট তিনি কিছু করছেন। In the second of sentences,
second set of sentences, the form of the verb shows that something is done to the subject. দ্বিতীয় সেট অফ সেন্টেন্সেস গুলোকে দেখানো হচ্ছে যে সাবজেক্ট বা কর্তার সাথে কিছু করা হচ্ছে। তো আবার বলে দিচ্ছি, প্রথম সেট অফ সেন্টেন্সেস গুলোতে দেখানো হচ্ছে যে কর্তা নিজে কিছু অ্যাক্টিভলি করছে, এবং সেকেন্ড সেট অফ সেন্টেন্সেস গুলোতে দেখানো হচ্ছে যে কর্তার সাথে কিছু হচ্ছে। সো মিনিংটা দুটোর ডিফারেন্ট, একটা অ্যাক্টিভলি হচ্ছে, একটা প্যাসিভলি হচ্ছে। অ্যাক্টিভিটি নাম্বার 4, এবার এইটার উপরে বেস করে আমাদের কিছু জিনিস আছে। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস which show that the person denoted by the subject does something. পরবর্তী বাক্যগুলিতে সেই ভার্ব ফর্মগুলোকে আন্ডারলাইন করো যেটা দেখাচ্ছে যে the person denoted by the subject does something, যিনি কর্তা তিনি কিছু করছেন। সার্কেল দ্য ভার্ব ফর্মস which show that something is done to the subject, এবং সেই ভার্ব ফর্মগুলোকেও সার্কেল করো যেটাতে দেখানো হচ্ছে যে সাবজেক্ট বা কর্তার সাথে কিছু হচ্ছে। মানে অ্যাক্টিভ ভয়েস হোক বা প্যাসিভ ভয়েস হোক, ভার্ব ফর্মগুলো তোমাকে আন্ডারলাইন করতে হবে। নাম্বার এ, শি হ্যাজ সাং আ সং। এটাতে হ্যাজ সাং এই বাক্যে, কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি ভার্ব ফর্ম। আবার নেক্সট আনসারে she has sung a song. A song has been sung by her. A song has been sung by her. এটি একটি প্যাসিভ ভয়েসের উদাহরণ। তো এক্ষেত্রে দেখো আমি ব্র্যাকেটও করে রেখেছি, প্লাস এখানে আন্ডারলাইনও করলাম যে এই যে হ্যাজ বিন সাং এটা হচ্ছে ভার্ব ফর্ম। ঠিক আছে, দিস ইজ দ্য ভার্ব ফর্ম। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন উই হ্যাভ টু আন্ডারলাইন দ্য ভার্ব ফর্ম। সো দিস ইজ দ্য ভার্ব ফর্ম। ওকে, নেক্সট, হি উইল ড্র আ পিকচার। তো এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এখানে উইল ড্রটা হচ্ছে দিস ইজ সিগনিফাইং ফিউচার টেন্স। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্ব ফর্ম। Okay, so take a look at this. This is verb form. Same. তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে নাম্বার ডি, a picture will be drawn by him. ঠিক একই বাক্যকে আমি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করলাম, আন্ডারলাইনও করা আছে করলাম এবং ব্র্যাকেটও করা আছে। সো দিস ইজ ভার্ব ফর্ম। সেই একই জিনিস আমি প্যাসিভে রূপান্তরিত করছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করছি। The verb forms that you have underlined, একটা নোট আছে বইতে, আমি এটা একটু পড়ে নিচ্ছি। The verb forms that you have underlined are in active voice. আমি একই জিনিস তোমাদের আগেই বলেছি। The verb forms you have circled are in passive voice. The active voice is the form of the verb which shows that the person denoted by the subject does something. এটা আগেও বলা আছে যে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ভার্বের সেই ফর্মটা যেটা দেখায় যে যিনি কর্তা তিনি কিছু করছেন অ্যাক্টিভলি, and the passive voice is the form of the verb which shows that something is done to the subject. প্যাসিভ ভয়েস হচ্ছে ভার্বের সেই ফর্মটা যেটা দেখাচ্ছে যে সাবজেক্ট বা কর্তার সাথে কিছু হচ্ছে। ঠিক আছে, প্যাসিভলি। সো এইবারে পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে ম্যাক্সিমামই গ্রামার রিলেটেড। তো এর মধ্যে ম্যাক্সিমামই এই চ্যাপ্টারে রয়েছে হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা বা ভাইসি ভার্সা, প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে নিতে হবে। সো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। গ্রামার, নীলা হ্যাজ বট আ বুক। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। যখন চেঞ্জ করলাম আমি কি করলাম, আ বুক has been bought by Nila. Nila is the subject. এটা হচ্ছে has, এটা হচ্ছে past participle form of the main verb. লিখে দিচ্ছি, past participle form of the main verb.
ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তারপরে আ বুক, এটা হচ্ছে কর্ম বা অবজেক্ট। ঠিক আছে, এখানে আবার অবজেক্টটা অবজেক্ট টার্ন সাবজেক্ট, এখানে অবজেক্ট হয়ে গেল হচ্ছে সাবজেক্ট। প্লাস হ্যাজ প্লাস বিন প্লাস আবার past participle form of the main verb, এটাকে আমি ছোট করে লিখে দিচ্ছি PPMV। ঠিক আছে, PPMV third form of the verb প্লাস by preposition, আর হচ্ছে নীলাটা হয়ে গিয়েছে হচ্ছে সাবজেক্ট ছিল আগের বাক্যে, তো এটা অবজেক্ট হয়ে গেছে, সাবজেক্ট টার্নড অবজেক্ট। ঠিক আছে, বুঝেছো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো জিনিসটা। তো চলে যাওয়া যাক হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ ছিল। দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, এটা কোন টেন্সে আছে? দিস ইজ ফিউচার পারফেক্ট টেন্স। তারা ক্রিকেট ম্যাচটি দেখে থাকবে। চেঞ্জ করলে ডেফিনেটলি রুল অনুযায়ী প্রথমে চলে আসবে হচ্ছে ক্রিকেট ম্যাচ ছিল হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে প্রথমেই চলে আসবে দ্য ক্রিকেট ম্যাচ। উইলটা বসে যাবে যেমন তেমনই ছিল, হ্যাভটা যেমন ছিল বসে যাবে রুল অনুযায়ী, একটা বিন অ্যাড হবে, সিন যেমন ছিল তেমনই বসে যাবে, তারপরে বাই অ্যাড হবে এবং যেটা সাবজেক্ট সেটা হয়ে যাবে অবজেক্ট। অবজেক্টের জায়গায় বসে যাবে, সেটা কি? সাবজেক্ট টার্নড অবজেক্ট, তাই দের জায়গায় হয়ে যাবে দেম। সো দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। Next, Bhola had seen a tiger. A tiger had been seen by Bhola. Bhola একটি টাইগার দেখেছিল, একটি টাইগার ভোলার দ্বারা দেখা হয়েছিল। একটি সো একই রুলে জিনিসটা দেখছো তোমরা, পরপর আমরা করছি। নেক্সট, the nurse will attend the patient. The patient will be attended by the nurse. নার্স বা সেবিকা যিনি রোগী তার দেখাশোনা করবেন। যিনি রোগী বা রোগীর দেখাশোনা কে করবেন? না, নার্স। অ্যাক্টিভিটি নাম্বার 6, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স। আবার একই রকম এক্সারসাইজ তোমাদের রয়েছে বারবার, কেননা যাতে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস থেকে মোটামুটি তোমাদের কয়েক নাম্বারের প্রশ্ন আসে, সেটা যদি তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো তোমরা কারেক্ট আনসারটা লিখতে পারবে। ডু দ্য সাম, এটাকে বলা হয়, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় বেসিক্যালি কোয়াসি প্যাসিভ ভয়েস, যেখানে কোনো কর্তা ডাইরেক্টলি মেনশন করা থাকে না। কোয়াসি প্যাসিভ ভয়েস, এটাকে বাংলায় বলা হয় ভাববাচ্য। কাজটি করো, কাজটি করা হোক। ঠিক আছে, চলো কোয়াসি প্যাসিভ ভয়েস। লেট দ্য সাম বি ডান, কাজটি করো, কাজটি করা হোক। ঠিক আছে, এটার রুল কি? প্রথমে হচ্ছে একটা লেট হয়, লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস past participle form of the main verb বা PPMV। এখানে ডু এর past tense past participle form হয়ে গেল ডান। সাবজেক্ট লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস PPMV। নেক্সট, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, এখানে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। কবিতাটি তার দ্বারা লেখা হয়েছে, কবিতাটি সে তার দ্বারা লেখা হয়েছিল, কবিতাটি সে লিখেছিল। শি রোট দ্য পোয়েম, চেঞ্জ করে নিলাম, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। ওপেন দ্য ডোর, এটা কিন্তু আবার একটি কোয়াসি প্যাসিভ ভয়েসের উদাহরণ। দরজাটি খোলো, কাকে খুলতে বলছে সেটা কিন্তু বলা নেই। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, দরজাটি খোলা হোক। লেট দ্য ডোর বি ওপেনড। নেক্সট, দ্য ম্যান ইজ নোন টু মি। এক্ষেত্রে একটা জিনিস তোমরা খেয়াল করবে যে যখনই আমরা নো ভার্বটা ইউজ করছি, হ্যাঁ, নো ভার্বটা যদি টেন্সে থাকে, যদি সেন্টেন্সে থাকে, তো চেঞ্জ করার সময় নো এর পরে কিন্তু নোন বাই হয় না, নোন টু হয়ে যায়। তো মানুষটি আমার দ্বারা জানা হয় বা চেনা হয়। আনসার
আমি মানুষটিকে চিনি, আই নো দ্য ম্যান, বা আমি লোকটিকে চিনি। Activity number 7, change the voice of the following sentence. They agreed to my plan. Answer, my plan was agreed to by them. তারা আমার যে প্ল্যান ছিল সেগুলোতে সম্মতি জানালো, আমার প্ল্যানের সাথে তারা তাদের সম্মতি জানানো হলো, তাদের দ্বারা সম্মতি জানানো হলো। My brother lost my favorite pen. আমার ভাই তার প্রিয় কলমটি হারিয়েছিল, তার চেঞ্জ করলে তার প্রিয় কলমটি আমার ভাইয়ের দ্বারা হারানো হয়েছিল। My favorite pen was lost by my brother. Number 3, the man is writing a letter. লোকটি একটি চিঠি লিখছে, একটি চিঠি লোকটির দ্বারা লেখা হইতেছে। A letter is being written. এটা কি টেন্স বলো তো? This is present continuous tense. চেঞ্জ করলে a letter প্রথমে চলে আসবে, a letter মানে সাবজেক্টের জায়গায় অবজেক্টটা চলে আসবে, তারপর একটা বি ভার্ব অ্যাড করছি আমরা, ইজ, তারপরে বিইং প্লাস হচ্ছে রাইট মেন ভার্ব ছিল, তার পাস্ট পার্টিসিপাল ফর্ম বাই, তারপর লাস্টে হচ্ছে সাবজেক্টটা চলে আসবে অবজেক্টের জায়গা। A letter is being written by the man. Next, number 4, Titli is looking for her watch. Her watch is being looked for by Titli. Titli তার ঘড়িটি খুঁজছে, তার ঘড়িটি তিতলির দ্বারা খোঁজা হইতেছে। Activity number 8, tick the correct alternative given in the brackets. আচ্ছা, এটা কিন্তু আবার গ্রামার রিলেটেডই, কিন্তু এটাও কিন্তু একটা এমসিকিউ টাইপেরই কোয়েশ্চেন, কেননা এখানে তোমাদেরকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলেছে। এটা ভার্ব ফর্মেট বা টেন্সের উপরে। ইট, তিনটে অপশন দেওয়া আছে, রেইনস / has been raining / is raining since morning. সকাল থেকে বৃষ্টি হইতেছে মানে কি, সকালে বৃষ্টি হওয়া শুরু হয়েছিল এবং এখনো সেটা কন্টিনিউ হচ্ছে, মানে একটি কাজ যেটা অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে, কাজটি থামেনি। তো এমন কাজ বোঝাতে গেলে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্য নিই, যেটা অতীতে শুরু হয়ে এখনো চলছে। তো রেইনস যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা হবে না। ইজ রেইনিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা ক্রমাগত এখন চলছে কিন্তু অতীতে শুরু হয়নি, এখন চলছে, তো এটাও চলবে না। তো কারেক্ট আনসার শুড বি হ্যাজ বিন রেইনিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে সকালে বৃষ্টি শুরু হয়েছিল, এখনো চলছে। হ্যাজ বিন রেইনিং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটু লিখে দিচ্ছি এই জিনিসটা, তোমাদের অনেকেরই হয়তো টেন্সের আইডিয়াটা, মানে তোমরা পড়েছো টেন্স কিন্তু মাঝে মাঝে তোমাদের এখনো গুলিয়ে যায়। তো টেন্সের আইডিয়াটা ভালোভাবে রাখতে গেলে কিন্তু এই জিনিসটা ভীষণভাবে মাথায় রাখা দরকার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো নাম্বার বি, লাস্ট সানডে we went / had been going / go to the zoo. had been going হবে না অবশ্যই, এটা হচ্ছে past perfect continuous tense। go হবে না কেননা অতীতের কথা বুঝেছে, ঠিক আছে? তো এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সকে সিগনিফাই করছে, এটাও হবে না। সো দ্য কারেক্ট আনসার শুড বি went। গত রবিবার মানে অতীতের কোনো কাজ, গত রবিবার আমরা জুতে গিয়েছিলাম, তো went, go এর past tense হচ্ছে went। So which tense is this? এটা হচ্ছে this is an example of simple past tense, এমন কাজ যা অতীতে হয়েছিল। Number C, I will be / was / am in class 10 next year. আগামী বছর আমি ক্লাস 10-এ উঠবো বা যাব, তার মানে ভবিষ্যতের কথা বোঝাচ্ছে। am কে আমরা কখন ব্যবহার করি? am কে আমরা I এর পরেই শুধু ব্যবহার করি, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে। এটা ভবিষ্যতের কথা বোঝাচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স নয়, তাই অপশন নাম্বার সি চলে গেল, am হবে না। was হচ্ছে আমরা কখন ব্যবহার করি? I এর পরে বা হি শি বা অন্যান্য অনেক কিছুর পরেই আমরা was ইউজ করে থাকি, কিন্তু সেটাও কিন্তু পাস্ট টেন্সে। was কিন্তু আমরা পাস্ট টেন্সে ইউজ করি এবং
এই টেন্সটা কিন্তু ফিউচার টেন্সে লিখতে হবে, তাই ওয়াজও চলে গেল যেহেতু এটা পাস্ট টেন্স। সো দ্য কারেক্ট আনসার শুড বি উইল বি। আমি আগামী বছর ক্লাস 10-এ উঠবো। সো দিস শুড বি দ্য কারেক্ট আনসার। এটা কি টেন্সের উদাহরণ? এটা হচ্ছে গিয়ে সিম্পল ফিউচার, সাধারণ ভবিষ্যৎ। নেক্সট, নাম্বার ডি, রিনা have reached / had reached / has reached home just now। রিনা এই মাত্র বাড়িতে পৌঁছেছে। এটা কি টেন্স? এই মাত্র পৌঁছেছে মানে এমন কাজ যেটা সদ্য সমাপ্ত হয়েছে। a work which has been finished just now, এমন কাজ যেটা এখনই শেষ হয়েছে, যার ফল এখনো বর্তমান, সদ্য সমাপ্ত হয়েছে। হ্যাড তো হবেই না, কেননা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝাচ্ছে, হ্যাড হবে না, কেননা হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সকে বোঝায়। তো হ্যাড রিচড হবে না, হবে হচ্ছে হ্যাভ রিচড বা হ্যাজ রিচড এর মধ্যে। তো রিনা কি? রিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর রুল অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে। রিনা ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। So the correct answer should be has reached, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা has লিখি। So this is number D, and this is an example of present perfect tense। এইটি কিন্তু present perfect tense এর উদাহরণ। This is an example of present perfect tense. Now take a look at our next question। আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। নাম্বার, আচ্ছা, আমাদের গ্রামারের পোর্শন, বইয়ের গ্রামারের পোর্শন অনেকটা কিন্তু কমপ্লিট হলো। আমরা চলে আসবো হচ্ছে এবার আমরা আমাদের যে রাইটিং পোর্শন ছিল সেটাতে চলে আসবো। রিড দ্য ইনস্ট্রাকশন। যে কোনো রাইটিংয়ে তোমাদের সাধারণত 10 নম্বরের রাইটিং তোমাদের মাধ্যমিকে আসে, যে কোনো রাইটিং স্কিলে এখন অবধি। তো রাইটিং স্কিলে 10 নম্বর, যে কোনো রাইটিং স্কিলে 10 নম্বর করে থাকে, সেটা লেটার হোক, প্যারাগ্রাফ হোক, স্টোরি হোক, ডায়লগ হোক, বায়োগ্রাফি হোক, ফ্লোচার্ট হোক, প্রসেস হোক, যে কিছুতেই যাই থাকুক না কেন তোমাদের সেটাতে কিন্তু 10 নম্বরই থাকে এক একটা রাইটিং স্কিলে। তো এবং রাইটিং স্কিলগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু পয়েন্টস বা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কিভাবে লিখতে হবে, তো সেটা ফলো করে কিন্তু লিখতে হয়। চলো এই ইনস্ট্রাকশন বা নির্দেশগুলো পড়ে নিই। রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন বিলো, নিচে দেওয়া নির্দেশগুলো পড়ে নাও, অ্যান্ড অলসো দ্য প্যারাগ্রাফ দ্যাট ফলোজ, এবং তারপরে যে একটি অনুচ্ছেদ আছে সেটাও পড়ে নাও। ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট। প্রসেস রাইটিং, যেটা আমাদের প্রসেস রাইটিং তোমরা হয়তো অনেকেই করেছো। প্রসেস রাইটিং এর ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মানতে হবে, যে প্রসেস রাইটিং এর ক্ষেত্রে আমাদের যেমন পুরোটাই প্যাসিভ ভয়েসে লিখতে হয়। তোমরা আশা করি সবাই প্রসেস রাইটিং বাড়িতে করেছো, তো সেটা কিন্তু মাথায় রেখো। ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অন দ্য প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথস। পরবর্তী যে ফ্লো চার্টটি রয়েছে সেটা ফলো করো এবং কিভাবে নোংরা জামা কাপড় কাচতে হয় তার উপর একটা প্রসেস লেখো। ফ্লো চার্ট দেখো, ফ্লো চার্টটা পড়ে নাও। টেক ওয়াটার ইন বাকেট, বালতিতে জল নাও। ড্যাশ ডিটারজেন্ট পাউডার মিক্সড, তারপরে তার মধ্যে জামা কাপড় কাচার গুঁড়ো, সাবান গুঁড়ো সেটা মিশিয়ে নাও। ড্যাশ ডিপ ডার্টি ক্লোথস ফর 30 মিনিটস, এই জামা কাপড় 30 মিনিট মিনিমাম আধ ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। ড্যাশ স্ক্রাবড, তারপর হচ্ছে স্ক্রাবার দিয়ে ঘষো ভালো করে। ড্যাশ ওয়াশ ইন ফ্রেশ ওয়াটার, তারপরে সেটা পরিষ্কার জলে, পরিশ্রুত জলে সুন্দরভাবে ধুয়ে নাও। রিনস অ্যান্ড ড্রাই, তারপরে জিনিসটাকে ভালো করে শুকিয়ে নাও। শুকিয়ে নেওয়ার পরে কি করতে হবে? প্রেস, ইস্ত্রি করে নাও। রেডি টু ইউজ এগেইন, ইস্ত্রি করে নেওয়ার পরে কিন্তু তুমি জিনিসটা আবার ব্যবহার করতে পারবে। দেখো প্রসেসটা কিভাবে লেখা হয়েছে, প্রসেস অফ ওয়াশিং, এটা কিন্তু দিতেই হবে। আর এখানে আমি একটা আন্ডারলাইন করা প্রেফার করি, তোমরা কিন্তু আন্ডারলাইন করে দেবে। একটা নাম দিতে হবে প্রসেসটার, যা তোমাদের যে প্যারাগ্রাফটা লিখছো। প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথস, যেটা দেখেই বুঝতে পারবে, নামকরণটা দেখেই, বারবার আমি বলি আমার প্রত্যেকটা ক্লাসে যে নামকরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নামকরণটা দেখেই কিন্তু যেন এক্সামিনার বুঝতে পারেন যে কি বিষয় নিয়ে এই
প্যারাগ্রাফটা ডিল করতে চলেছে। ডার্টি ক্লোথস নিড টু বি ওয়াশড অ্যান্ড মেড রেডি ফর ওয়্যার। আচ্ছা, এখানে কিন্তু একটা ওপেনিং লাইন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এখানেও দেওয়া হয়েছে ডার্টি ক্লোথস, যেটা বিষয়ের সঙ্গে রিলেটেড। তোমরা সরাসরি কিভাবে পরিষ্কার হলো বা কিভাবে কাজটা করা হয় সেটা দিয়ে তোমরা শুরু করতে পারো না। যে কোনো বাংলায়ও রচনার ক্ষেত্রে তোমরা দেখেছো হয়তো যে সেখানে একটা ভূমিকা বা সেখানে একটা সুন্দরভাবে একটা ভূমিকা এবং শেষে একটা উপসংহার দিতে হয়। তো দেখে নি, ডার্টি ক্লোথস নিড টু বি ওয়াশড, দিস ইজ দ্য ওপেনিং লাইন, নিড টু বি ওয়াশড অ্যান্ড মেড রেডি ফর ওয়্যার। নোংরা জামা কাপড় সুন্দর করে পরিষ্কার করতে হয় এবং পরার জন্যে জিনিসটাকে প্রস্তুত করতে হয়। এখানে কিছু কনজাংশন তোমরা ইউজ করতে পারো, যেমন অ্যাট ফার্স্ট, দেন, আফটার দ্যাট, দেয়ার আফটার, ঠিক আছে? সেগুলো কিন্তু জিনিসটার মধ্যে একটা ছন্দ থাকবে, বোঝাবে যে জিনিসটা কিরকম সিকুয়েন্সিয়ালি পরপর আসছে। সেই জন্য এই কনজাংশন, এই জিনিসগুলো কিন্তু ইউজ করাটা খুব প্রয়োজন, যেটা সিকোয়েন্সটাকে সিগনিফাই করছে। অ্যাট ফার্স্ট, কমা, ওয়াটার ইজ টেকেন ইন আ বাকেট। প্রথমে জলটি, পরিষ্কার জল ডেফিনেটলি বালতিতে নেওয়া হলো। নেক্সট, ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড ইনটু দ্য ওয়াটার। জলের সাথে সাবান গুঁড়ো বা জামা কাপড় কাচার সাবান গুঁড়ো মেশানো হলো। দেন, ফুল স্টপ, দেন দ্য ডার্টি ক্লোথস আর ডিপড ইনটু দ্য মিক্সচার। তারপরে নোংরা জামা কাপড়গুলি এই মিক্সচারে মেশানো হলো অ্যান্ড কেপ্ট ফর 30 মিনিটস। 30 মিনিট রাখা হলো, 30 মিনিট ভিজিয়ে রাখা হলো। আফটার দ্যাট, কমা, দ্য ক্লোথস আর স্ক্রাবড থরলি ওয়ান বাই ওয়ান। তারপরে জামা কাপড়গুলি একে একে ভালো করে ঘষতে হবে। লেটার, দ্য ক্লোথস আর ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার। তারপরে পরিষ্কার জলে নোংরা জামা কাপড়গুলি ভালো করে কাচতে হবে। দেন, কমা, দে আর রিন্সড অ্যান্ড ড্রাইড ওয়েল। তারপরে তাদেরকে ভালোভাবে জলগুলো নিংড়ে, হ্যাঁ, কাপড়গুলো নিংড়ে যাতে জলটা পুরো চলে যায় জামা কাপড় থেকে, তারপরে তাদেরকে শুকোতে দিতে হবে। নাও, কমা, দে আর ফোল্ডেড অ্যান্ড প্রেসড। শুকিয়ে যাওয়ার পরে কি কাজ করতে হবে? জামা কাপড়গুলো তোমাদের ভালো করে ভাঁজ করে ইস্ত্রি করতে হবে। ইস্ত্রি করার পরে ফাইনালি দ্য ক্লোথস আর রেডি টু বি ইউজড এগেইন। এবং ইস্ত্রি করার পরে জামা কাপড়গুলো তোমরা খুব ভালোভাবে পরার জন্য প্রস্তুত করতে পারবে। নাও দে আর রেডি টু বি ইউজড অগেইন। আবার তোমরা পড়তে পারবে। দেখে নিয়েছো প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হয়। চলো, দ্য অ্যাবাভ প্যারাগ্রাফ হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স। কি কি রয়েছে এই প্যারাগ্রাফটার মধ্যে আমি পড়তেই তোমাদের বলে দিয়েছি, আবার এখানে দেখে নেওয়া যাক। আ সুটেবল টাইটেল, একটা খুব সুন্দর নামকরণ রয়েছে, হ্যাঁ, যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা জিনিসের বিষয়টার সঙ্গে মানানসই বা সামঞ্জস্যপূর্ণ, যেটা দেখেই আমরা বুঝতে পারছি যে প্যারাগ্রাফটা কি নিয়ে ডিল করতে চলেছে। অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, প্যাসিভ ভয়েস ইজ ইউজড। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স ইউজ করা হয়েছে এবং প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, লাইক বি ওয়াশড। ইউজ অফ লিঙ্কার্স, কিছু লিঙ্কার বা ব্যবহার করা হয়েছে, যেমন অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, আফটার, দ্যাট, লেটার, নাও, ফাইনালি, এটসেট্রা, যাতে করে জিনিসটার সিকোয়েন্সটা বোঝায়। দ্য স্টেজেস অফ দ্য ফ্লো চার্ট আর কেয়ারফুলি ফলোড। এবং যেরকমভাবে ফ্লো চার্টে দেওয়া হয়েছে পরপর জিনিসটা কিন্তু সিকোয়েন্সিয়ালি লিখতে হবে। আর কনক্লুডিং সেন্টেন্স, লাস্টে গিয়ে একটি উপসংহার, যেমন তোমরা বাংলায় লেখো তেমনি একটা শেষে একটি বাক্য লিখতে হবে। প্রসেস রাইটিং রিকোয়ার্স দ্য ফিচার্স গিভেন অ্যাবভ। প্রসেস রাইটিংয়ে এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে ফলো করে প্রসেস রাইটিং করতে হবে। অ্যাক্টিভিটি নাম্বার 9, use the following flowchart to write a paragraph within 100 words on how to prepare orange juice. পরবর্তী যে ফ্লো চার্টটা দেওয়া আছে সেই ফ্লো চার্টটাকে ফলো করে একটা প্যারাগ্রাফ লেখো 100 শব্দের মধ্যে। 100 শব্দ কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্ডস, এটা কিন্তু তোমরা ইউ ক্যানট এক্সিড দিস ওয়ার্ড লিমিট। এই ওয়ার্ড লিমিটটা কিন্তু ফলো করে তোমাদের লিখতেই হবে। হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, কিভাবে অরেঞ্জ জুস বা কমলা লেবুর জুস তোমরা প্রিপেয়ার করতে পারবে, চলো দেখে নিই। চলো আমরা তোমাদের সুবিধার্থে আমি একটু বইটাও হাতে নিয়ে নিচ্ছি, বইতে সমস্ত পয়েন্টস আছে। আর মোটামুটি আমি স্লাইড ইউজ করেই পড়িয়েছি, তো এইটা আমি ভাবছি তোমাদের সুবিধার্থে কিভাবে জিনিসটা লিখতে হয় সেই জন্যে আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইডে হাতে লিখে দেখাবো যে কিভাবে জিনিসটা শুরু করতে হয়, ঠিক আছে? সো টেক আ লুক অ্যাট দিস। আচ্ছা, এখানে প্রথম পয়েন্ট রয়েছে ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট
তো তোমাদের প্রথমেই একটা দিতে হবে হচ্ছে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমি দিয়ে দিই। টাইটেলটা বলেছিলাম আমি রিলেটেড টাইটেল দিতে হবে। তো লেখো প্রসেস অফ মেকিং অরেঞ্জ জুস, এটা হচ্ছে টাইটেল, প্রসেস অফ মেকিং অরেঞ্জ জুস। বুঝতে পারছো আশা করি তোমরা হ্যান্ড রাইটিং। তো দিস ইজ দ্য টাইটেল, অরেঞ্জ জুস তৈরির পদ্ধতি। আন্ডারলাইন করে দেবে অবশ্যই, না বললেও, কেউ যদি বলেও থাকে যে আন্ডারলাইন করবে না, কিন্তু আমি কিন্তু সবসময় বলবো যে টাইটেলটা সবসময় আন্ডারলাইন করবে, কেননা সেটা কিন্তু এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য এক্সামিনার। চলো এবারে প্রথম পয়েন্ট হচ্ছে অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট। আমি তোমাদের বলেছিলাম যে জিনিসটাকে প্যাসিভ ভয়েসে লিখতে হয়, কিন্তু তার আগে একটা ইন্ট্রোডাক্টরি লাইন তোমাদের দিতেই হবে শুরুতে। কি দেব? আমি এরকমই শুরু করি, দ্য প্রসেস অফ মেকিং orange juice I'm starting like this. The process of making orange juice is quite easy. ঠিক আছে, is quite easy. Second sentence মনে রেখো যে 100 words এর মধ্যে লিখতে হবে। সেকেন্ড সেন্টেন্স আমি কি দিচ্ছি? It goes through a number of steps. বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে, বেশ কিছু স্টেজের মাধ্যমে জিনিসটা হয়। It goes through a number of steps. Number of steps. ফার্স্ট পয়েন্ট কি বলেছে? অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট। সো টেন্স আমাদের লিখতে হবে জিনিসটা পুরোপুরি কানেক্টার ইউজ করে করে, কানেক্টিং ওয়ার্ডস দিতে হবে তোমাদেরকে। ফার্স্ট, অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট। প্রথমে বাজার থেকে কমলা লেবু কিনতে হয়। Bought from the market. First, oranges are bought from the market. আমি বলেছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কানেক্টর ইউজ করতেই হবে। সেকেন্ড পয়েন্ট ছিল sorted. Then oranges are sorted. The fresh ones are kept. যে তাজা সজীব অরেঞ্জগুলো সেগুলোকে রাখা হয়। The fresh ones are kept and the rotten ones are removed. পচাগুলোকে বাদ দেওয়া হয়। The fresh ones are kept and the rotten ones are removed. আশা করি তোমরা বুঝতে পারছো। পুরোটাই কিন্তু প্যাসিভ ভয়েসে লিখতে হবে, এটা কিন্তু বারবার মাথায় রাখবে। দেন আফটার দ্যাট, আমি দেন দিচ্ছি না, আমি আফটার দ্যাট লিখি। হ্যাঁ, আফটার দ্যাট দ্য ফ্রেশ অরেঞ্জেস are cleaned with
ক্লিনড উইথ ওয়াটার, জলে ধোয়া হয়, ঠিক আছে। Then we remove the peels, বা we remove না দিয়ে আমি ইয়ে করি, the peels are removed like that. চলে যাই পরবর্তী স্লাইডে। পরবর্তী পয়েন্টসে বলছে জুসে, ইট ইজ পুট ইন জুসার। পুট ইন জুসার মিনস আফটার দ্যাট, দেয়ার আফটার আমি ইউজ করছি, আফটার দ্যাট বারবার ইউজ না করে, দেয়ার আফটার ইট ইজ পুট ইন জুসার it is put in juicer and the juice is extracted. আমি একসাথে করে দিলাম, and the juice is extracted. এখান থেকে জুসটি নিষ্কাশন করা হলো, ফলের রস। Then sugar and preservative are added to the juice. আমি আগেই বলেছিলাম প্রিজারভেটিভ কি, যাতে এটা নষ্ট না হয়ে যায় সেই জন্য যে কোনো কোম্পানির লোকেরা তারা প্রিজারভেটিভ ইউজ করে থাকে। সুগার অ্যান্ড প্রিজারভেটিভস, অ্যান্ড হবে, সরি ফর দ্যাট, লেট মি কারেক্ট। are added to the juice. জুসের সাথে সুগার, চিনি এবং প্রিজারভেটিভ অ্যাড করলাম। নেক্সট, জুস ইজ কি বলেছে, poured in bottle, আমরা বোতলে ঢাললাম। Juice is poured in bottles sealed, আমি এটা একসাথে অ্যাড করে দিলাম, and the bottles are sealed. Are sealed carefully, আমি একটা শব্দ ব্যবহার করলাম, যত্ন সহকারে এটাতে সিল লাগানো হলো। sealed carefully. Final sentence, the last sentence for this, ready to be sold. Finally, the juice is ready to be sold in the market. To be sold in the market. হলো, শেষ পর্যন্ত জুসটা তৈরি এবং বাজারে বিক্রি করার জন্য একদম প্রস্তুত। তো এইভাবে তোমাদের প্রসেস রাইটিং বা ফ্লো চার্ট ফলো করে প্রসেস লিখতে হয়। চলো চলে যাওয়া যাক আমাদের পরবর্তী রাইটিং স্কিলে কি আছে আমরা একটু দেখে নিই। অ্যাক্টিভিটি নাম্বার 10, রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস। আমার অন্যতম প্রিয় বিষয়,
তো বিষয়টা কি, 100 শব্দের মধ্যে তোমাদেরকে লিখতে হবে যে কিভাবে রাস্তার যে কুকুর, অসহায় কুকুর, তাদের তোমরা যত্ন নিতে পারো। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, ইউজ দ্য ফলোয়িং হিন্টস, কয়েকটা ক্লু দেওয়া আছে তোমাদেরকে, সেই ক্লুটা ফলো করে লিখতে হবে। পয়েন্টস তো তোমাদের দেওয়াই থাকে। ক্রুয়েল অ্যাকশনস টুওয়ার্ডস স্ট্রিট ডগস, আজকাল আমরা খুবই দেখি যে রাস্তার যে নিরীহ পশু, বিশেষ করে কুকুর এবং বিড়ালদের প্রতি অত্যন্ত নিষ্ঠুর আচরণ বিভিন্ন এলাকা ভিত্তিক আমরা দেখতে পাই। বিভিন্ন এলাকায় তাদের প্রতি খুব নির্দয় নিষ্ঠুর আচরণ করা হয়। ওরা কিন্তু আমাদের থেকে কিছুই সেরকম চায় না, অল্প খাবার ছাড়া আর কিছুই ওদের জীবনে দাবি দাওয়ার নেই। হ্যাঁ, তো তা সত্ত্বেও আমরা দেখি যে দিনের পর দিন তাদের বিরুদ্ধে অত্যাচারের মাত্রা পুরো সীমা ছাড়িয়ে যাচ্ছে। এমন বহু জায়গায় হচ্ছে যে সদ্যজাত কুকুর বিড়াল তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, বাক্সবন্দি করে, ব্যাগে করে, জলে ফেলে দেওয়া হচ্ছে, জঞ্জালের জায়গায় ফেলে দেওয়া হচ্ছে, বিষ খাইয়ে দেওয়া হচ্ছে। এগুলো প্রতিনিয়ত পেপার খুললেই, সোশ্যাল মিডিয়া খুললেই আমরা কিন্তু এগুলো দেখতে পাই। এইগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে রুখে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন। তো প্রথম পয়েন্ট কি রয়েছে, ক্রুয়েল অ্যাকশন টুওয়ার্ডস স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের প্রতি অত্যন্ত নির্দয় নিষ্ঠুর আচরণ করা হয়। সেকেন্ড পয়েন্ট, নেসেসিটি অফ লুকিং আফটার দেম, কেন তাদেরকে দেখার প্রয়োজনীয়তা কি? তাদেরকে দেখার প্রয়োজনীয়তা হচ্ছে মানুষের সঙ্গে কুকুরের যে এই বন্ডিং, সেটা বহু বছরের, একেবারে সভ্যতার আদি থেকে কুকুর এসেছিল হচ্ছে কিন্তু নেকড়ে বা উলফের থেকে ইভলভ হয়ে, বিবর্তিত হয়ে কুকুরের জন্ম হয়েছিল। নেকড়েরই একটা ওবিডিয়েন্ট বা বাধ্য ভার্সন হচ্ছে কুকুর। এবং এই যে স্ট্রিট ডগ, তাদের সঙ্গে মানুষের একটা সুন্দর বন্ডিং একদম সভ্যতার আদি থেকে রয়েছে। কুকুর আমাদেরকে যে কোনো এলাকাতেই, ধরো কুকুর আমাদেরকে অনেক রকম প্রোটেকশন দিতে পারে। চোর, ডাকাত, যে কোনো ধরনের অসামাজিক ক্রিয়াকলাপ, সমাজ বিরোধী বা ধরো কোনো আতঙ্কবাদী হামলা, সব কিছুর হাত থেকে যদি একদল কুকুর এলাকায় থাকে আমাদের কিন্তু রক্ষা করতে পারে। তার সঙ্গে এখন বর্তমান গবেষণা বলছে যে যেসব শিশুরা ছোটবেলা থেকে পশু পাখি ভালোবেসে তাদের সঙ্গে বন্ডিং নিয়ে মানুষ হয়, তাদের মধ্যে সহমর্মিতা, দয়া, এই কোয়ালিটিগুলো খুব সুন্দরভাবে ছোটবেলা থেকে ডেভেলপ করে। বিদেশে আমি যদিও তুলনা করা উচিত না কোনো দেশের সঙ্গে কোনো দেশের, কিন্তু আমি খেয়াল করছি বিদেশের অনেক জায়গাতে, ইউরোপে অনেক দেশে কিন্তু ছোটবেলা থেকে বাবা মায়েরা শিশুদের পশু পাখি ভালোবাসার শিক্ষা দেয়, যেটা হয়তো কোনো জায়গায় আমাদের দেশের অনেক রাজ্যে হয় না। নেসেসিটি অফ লুকিং আফটার দেম, ওয়েজ অফ টেকিং কেয়ার অফ দ্য ডগস, এবং বিভিন্নভাবে আমরা কিভাবে কুকুরদের যত্ন করতে পারবো। প্রথমত হচ্ছে ওদের জীবনে কিন্তু বেশি দাবি দাওয়া নেই। প্রথমত হচ্ছে আমরা যদি প্রত্যেক দিন একটা নিয়ম করে 2 বার যদি ওদের খাবার দিই, এমনকি আমার পরিবার থেকেও এই দায়িত্বটা যে প্রত্যেক দিন নিতে হবে তার কোনো মানে নেই। গোটা এলাকার লোকেরা যদি, ধরো একটা পাড়ায় যদি 12টা বিল্ডিং থাকে, প্রত্যেকটা বিল্ডিংয়ে যদি 50টা করে ফ্ল্যাট থাকে, 5-12 60 এবং 600টা ফ্ল্যাট রয়েছে। 600টা ফ্ল্যাটের প্রত্যেকে যদি একটা করে কুকুরের দায়িত্বও নেয়, ঠিক আছে, এবং প্রত্যেক দিন খাবার হয়তো তাদেরকে দিতেও হবে না, তাহলেও কিন্তু এই ধরুন এলাকাটায় 50টা বা 30টা কুকুর আছে, তাহলেও কিন্তু সুন্দরভাবে তাদের যত্ন নেওয়া যেতে পারে। এবং তাদেরকে ভালো রাখার আরেকটা উপায় হচ্ছে ভ্যাকসিনেশন। আমি এখানে পয়েন্ট বলতে গিয়ে বলছি, ভ্যাকসিনেশন ড্রাইভ হওয়াটা খুব দরকার। ভ্যাকসিন ছাড়া কিন্তু এরা বাঁচে না চট করে। এদের বিভিন্ন রকম রোগ, যেমন পার্ভো ভাইরাস, ডিসটেম্পার ইত্যাদি কিন্তু ওদের হতে পারে। তো এই যদি ওদেরকে ছোটবেলা থেকে শিশুগুলোকে যদি ভ্যাকসিন করা যায়, ভ্যাকসিনেশন দেওয়া যায়, এবং অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে, বেশ কিছু শিশুর জন্ম দেওয়ার পরে ওদের যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মেনটেন করে, যেমন ওদেরকে, এটাকে বলা হয় লিগেশন, ঠিক আছে, লিগেশন, নিউটারিং, স্পেইং যদি করে দেওয়া হয়, তাহলে কিন্তু মানে অনিয়ন্ত্রিত জন্মহার নিয়ন্ত্রণ করা যাবে। এবং কনক্লুশন, তোমাকে একটা কনক্লুডিং লাইন বা উপসংহারের হিসেবে একটা
লাইন লিখতে হবে। চলো দেখে নি কিভাবে আমি লিখেছি। প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের যত্ন নেওয়ার উপায়। ঠিক আছে, উপায় বা আমাদের যে টোটাল প্ল্যানটা আছে কিভাবে যত্ন নিতে পারবে। একটা ওপেনিং লাইন কিন্তু দিতেই হবে যে কোনো প্যারাগ্রাফে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কেননা হঠাৎ করে ডাইরেক্টলি আমরা সাবজেক্টটা শুরু করে দিতে পারি না। চলো কি লিখেছি আমি, দেখো। ডগস আর অ্যামাং দ্য মোস্ট ফেথফুল অ্যানিমালস, ডগস আর নোন ফর দেয়ার লয়্যালটি। আমরা জানি কুকুর অত্যন্ত বিশ্বস্ত, অনুগত। কুকুরের মতন অনেস্ট ক্রিয়েচার, অনেস্ট অ্যানিমাল হয় না এই পৃথিবীতে। তাই প্রথম বাক্যটাই আমি কি দিয়েছি, ডগস আর অ্যামাং দ্য মোস্ট ফেথফুল অ্যানিমালস, সমস্ত বিশ্বস্ত পশুদের মধ্যে কুকুর হচ্ছে অন্যতম। বাট দিজ ডগস আর ইল ট্রিটেড বাই সাম পিপল, এই কুকুরদেরই কিছু কিছু মানুষ অত্যন্ত খারাপভাবে ট্রিট করে। Street or stray dogs often fall prey to cruel actions of the people. রাস্তার যারা যেসব ভবঘুরে কুকুর, রাস্তার কুকুর যাদের কোনো মাথার উপরে সঠিক আশ্রয় নেই, কোনো বাড়ি নেই, তাদেরকে অনেক সময় মানুষের লালসার, মানুষের নিষ্ঠুর আচরণের শিকার হতে হয়। Some careless people kick or physically hurt these dogs. কিছু কিছু নির্দয় মানুষ যারা সব ব্যাপারে ভীষণ ক্যাজুয়াল, কোনো বিষয়ের পরোয়া করে না, এসব বেপরোয়া মানুষরা মাঝে মাঝে এই অসহায় কুকুরগুলিকে কোনো কারণ ছাড়াই তাদেরকে লাথি মারে, তাদেরকে শারীরিকভাবে আঘাত করে। বেশ কিছুদিন আগেই আমি দেখছিলাম খবরে যে উলুবেরিয়াতে একটি কুকুরকে খুব বিশ্রীভাবে মেরে ফেলে দেওয়া হয়েছিল এলাকার লোকেরা, এবং সেটা একটা নারকীয় হত্যালীলা। মানে এরকম আচরণ ওদের মানুষই করতে পারি। মানুষের মতন, মানে আমার এটা ওপিনিয়ন, মানুষের মতন এত নিষ্ঠুর জীব এই পৃথিবীতে নেই। মানুষ সব কিছু খায়, কিন্তু পশুরা কিন্তু সব কিছু খায় না। তাদের খাবার মধ্যেও কিন্তু বাছবিচার রয়েছে, মানুষের কিছুই বাছবিচার নেই। তারা সবকিছু দখল করতে চায়, দখলের লড়াই মানুষের মধ্যে। Strict actions should be taken against such people who ill-treated these poor creatures. আমি কি বলছি, পয়েন্ট তোমাদের একটা জিনিস মনে রেখো, যে পয়েন্ট কিন্তু তোমরা সবকটা ফলো করবে। যেটা পয়েন্ট তোমাদের দেওয়া থাকবে, হিন্ট দেওয়া থাকবে, সেগুলোর সঙ্গে তোমরা চাইলে নতুন পয়েন্ট অ্যাড করতে পারো, কিন্তু প্রশ্নে দেওয়া পয়েন্টগুলো কিন্তু তোমাদের অ্যাড করতেই হবে। ইউ হ্যাভ টু ইনক্লুড অল অফ দেম। Strict actions should be taken against such people who ill-treat these poor creatures. যেসব মানুষেরা এই অসহায় পশুগুলির প্রতি নির্দয় আচরণ করে, তাদের বিরুদ্ধে সঠিক এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করাটা বাঞ্ছনীয়। There is also a need to look after these dogs as they are the most ignored ones. অবশ্যই এই পশুগুলির, এই কুকুরগুলির যত্ন নেওয়াটা অত্যন্ত প্রয়োজন, কেননা তাদেরকে আমরা সবসময় অবহেলা করে থাকি। There are many ways by which we can take care of these dogs. বিভিন্নভাবে আমরা এদের যত্ন নিতে পারি। কি? Such as by adopting them. তাদেরকে আমরা চাইলে দত্তক নিতে পারি। বাড়ির আমরা দেখি যে সাধারণত কুকুর যখনই বাড়িতে, আজকাল তো প্রচুর কুকুর রাখার প্রবণতা রয়েছে অনেক মানুষেরই, অনেকেই বাড়িতে আজকাল দেখা দেখি কুকুর নিয়ে ফেলে, তারপর সামলাতে পারে না, বিদেশি ব্রিডের কুকুর নিয়ে নেয়, ব্রিড ডগ নিয়ে ফেলে, তারপরে তারা খরচাপাতি সামলাতে পারে না। কেননা বিদেশি কুকুর আমি নিতেই পারি, আমি একটা সাইবেরিয়ান হাস্কি বা আমি একটা অ্যালাস্কান ম্যালামুট বা একটা সেন্ট বার্নার্ডের ডগ নিতেই পারি, কিন্তু এটা মাথায় রাখতে হবে তারা কিন্তু ইন্ডিয়ার ক্লাইমেটের সঙ্গে, ভারতবর্ষে এই উষ্ণ আবহাওয়ার সঙ্গে অ্যাডাপ্টেড নয়, মানাতে পারে না চট করে। তাদের জন্য বাড়িতে এসি ম্যান্ডেটরি লাগাতেই হয়। এবার সেটা যদি তুমি সামলাতে না পারো, তার সঙ্গে তাদের যে দৈনন্দিন কেয়ার করার যে খাদ্য এবং অন্যান্য জিনিস রয়েছে, তো সেইগুলো তুমি যদি না দিতে পারো, তাহলে কিন্তু তাদের পক্ষে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়। এমনও দেখা যায় যে লোকে বাড়িতে একটা পোষ্য নিয়ে নেয়, তারপরে খরচা সামলাতে না পেরে রাস্তায় ছেড়ে দেয়, এরকম প্রায় দেখা যায়, অ্যাবান্ডন্ড ডগ। তো সেই ক্ষেত্রে তো রাস্তার কুকুরদের অবস্থা আরোই শোচনীয়।
তো যদি আমরা একটু সহৃদয় হই, এটা আমাদের মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান ডগস, ইন্ডিয়ান স্ট্রে ডগ, রাস্তার যারা কুকুর, তারা কিন্তু ইন্ডিয়ান ক্লাইমেটের সঙ্গে ভীষণ রকমভাবে খাপ খাইয়ে নিতে পারে। ওদের শরীর খারাপ বেশি হয় না, ওরা মোটামুটি অনেক ধরনের খাবার দাবারই খেয়ে সার্ভাইভ করতে পারে। এবং যেহেতু রাস্তায় ওরা বড় হয়েছে, ওদের কিন্তু ইমিউনিটি অনেক স্ট্রং। ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি শক্তিশালী। সো such as by adopting them, we can adopt them. আমরা চাইলে তাদেরকে অ্যাডপ্ট করতে পারি, or even giving them a shelter or a forever home. আমরা চাইলে তাদেরকে একটা আশ্রয় দিতে পারি, চিরকালের একটা ঘর দিতে পারি। We all should remember one thing, that these dogs too deserve love just like us. একটা জিনিস আমাদের প্রত্যেকের অবশ্যই মনে রাখা উচিত, সেটা কি, যে এই কুকুরগুলি তারাও কিন্তু আমাদের থেকে একটু ভালোবাসা ডিজার্ভ করে, তারাও কিন্তু এই ভালোবাসার হকদার। If we cannot take care of them, at least try not to be cruel with them. যদি আমরা তাদের যত্ন না নিতে পারি, অন্তত তাদের সাথে নির্দয় আচরণটুকু যেন না করি। খেতে না পারলে, খাবার দিতে না পারলে তার প্রতি নির্দয় আচরণ করার কোনো রাইট কিন্তু আমাদের নেই। আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, there is a very popular proverb in Bengali, ভাত দেবার নাম নেই, কিল মারার গোসাই। ঠিক আছে, মানে আমি ভাত দিতে পারছি না, কিন্তু সময় পেলে তাকে কিল মেরে দিচ্ছি। এটা কিন্তু হওয়া উচিত না। তুমি রাস্তার কুকুর বিড়ালকে খেতে দিতে নাই পারো, তোমার সেই সামর্থ্য নাই থাকতে পারে, কিন্তু তোমার এমন ক্ষমতা, তোমার এই রাইটটা নেই, অধিকারটা নেই যে তুমি তাকে কারণ ব্যতীত তাকে তুমি লাথি মারছো, তার বিরুদ্ধে মানে তাকে খুব নিষ্ঠুরভাবে অত্যাচার করছো। এটা প্রায় দেখা যায়, এবং খুব বাজেভাবে দেখা যায় কিছু মানুষ তাদের বাচ্চার সামনেই কুকুর বিড়ালদের লাথি মারছে। তার মানে কি, বাচ্চাটা তার বাবা মাকে যেমন দেখছে সেইভাবেই সেটা দেখে অ্যাডপ্ট করছে। কেননা আমরা তো বাবা মাকে দেখেই, তার আচরণটা দেখেই বড় হই, তো বাচ্চারাও কিন্তু আস্তে আস্তে সেটাই শিখছে। We can take their lives better by giving them proper shelter. আমরা কিভাবে তাদের যত্ন নিতে পারি? We cannot take, আরেকবার এটা পড়ে দিই, if we cannot take care of them, at least try not to be cruel with them. We can make their lives better. তাদের জীবনটাকে আরো সুন্দর আমরা করে তুলতে পারি। কিভাবে? বাই গিভিং দেম প্রপার শেল্টার, যদি তাদেরকে আমরা একটা নিরাপদ শান্তির আশ্রয় দিতে পারি, অ্যান্ড ফুড, তার সঙ্গে খাদ্য এবং বাসস্থান। বস্ত্রটুকু ওদের লাগে না, ওদের গায়ে যে ফার রয়েছে সেই ফার দিয়েই ওরা কিন্তু শীতের বিরুদ্ধে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে, ওদের কিন্তু বস্ত্রেরও প্রয়োজন লাগে না, একটু খাদ্য, একটু আশ্রয়। দে আর দ্য ওয়ান্স উইচ উইল নেভার বিট্রে আস। মনে রেখো যে কুকুর কিন্তু মানুষের প্রতি চিরকাল বিশ্বস্ত থাকে। মানুষ বিশ্বাসঘাতকতা করে, মানুষ কিন্তু অসৎ আচরণ করে, কিন্তু কুকুর কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। সব সময় আজীবন তোমার প্রতি সে অনুগত থাকবে। মানুষের মুড সুইং হয়, বাড়িতে এসে দেখলে যে বাড়ির মেম্বারদের মধ্যে ঝামেলা হয়েছে, তারা তোমার সাথে কথা বলছে না, কিন্তু বাড়িতে যদি একটি কুকুর থাকে, সেই কুকুর এসে কিন্তু তুমি তার সাথে সারাদিন যত খারাপই ব্যবহার করো না কেন, দরজা খুললে সে তোমার সামনে এসে লেজ নেড়ে নেড়ে এসে হাজির হবে। সে কখনো তোমার সাথে মিসবিহেভ করবে না। তো এই কথাটা মাথায় রেখে রাস্তার কুকুরদের দেখাশোনা করো, এবং অবশ্যই ইন রিটার্ন তুমি কি পাবে? লাইফ টাইম লয়ালটি, a lifetime bonding which is based on the strong foundation of faithfulness, a lifetime friendship which you will never forget, which you will never regret. ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝেছো। So with this discussion we have almost come to the end of our class. আশা করি আজকে ক্লাস তোমরা প্রত্যেকে এনজয় করেছো। মোটামুটি আমরা ক্লাসটা শেষ করলাম, তো ক্লাসটা তোমরা দেখতে থাকো। আবার বলে দিচ্ছি, এই ভিডিওটা তখনই তোমরা ভালো করে বুঝবে যখন চ্যাপ্টারটা তোমাদের ভালোভাবে পড়া থাকবে স্কুলে বা নিজে বাড়িতে, এবং ভালো করে যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু কোনো ডাউট
কোনো কনসেপ্ট তোমাদের কাছে আনক্লিয়ার থাকবে না। যে কোনো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিপ ওয়াচিং আওয়ার টিউটোপিয়া ইউটিউব চ্যানেল। এবং যদি তোমরা আমার ভিডিও আরও ভালোভাবে চ্যাপ্টারের ডিসকাশন দেখতে চাও, তাহলে গুগলের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নাও টিউটোপিয়া অ্যাপ, অ্যান্ড you can watch Tutopia live classes. So stay tuned till then. Take care. For the time being, bye.